আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইন্টার মায়ামি এমএলএসে তাদের সর্বশেষ ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে। যদিও এই ড্রটা এমএলএসের রেগুলার সিজনের ট্রফি, যেটার নাম সাপোর্টার শিল্ড, সেটা জয়ের পথে খুব বড় রকমের যে বাধাপ্রাপ্ত হয়েছে সেটা বলার সুযোগ নেই। বাই দ্য ওয়ে, সাপোর্টার শিল্ড একটা মেজর ট্রফি হবে। লিওনেল মেসি ইন্টার মায়ামির জার্সিতে এবার যে ট্রফি জিতুন না কেন, অবশ্যই মেজর ট্রফি হবে। সেটা নিয়ে কেন মানুষের এখনো ডাউট আছে সত্যিকার অর্থে বুঝতে পারছি না। যাই হোক, কনটেক্সটে ফিরে আসি। ইন্টার মায়ামি দুইবার এগিয়ে গেল। শুরুতে ডেভিড লুইস একটা ভালো গোল করলেন এবং সেটার বিপরীতে ৫৬তম মিনিটের সময় ড্রেক ক্যালেন্ডারের ভুলে যে প্লেয়ারটাকে নিয়ে একটু ভয় ছিল সে প্লেয়ার লভজানিটজে গোল করলেন এবং তারপরে কিন্তু মাত্র ৩ মিনিটের মাথায় ক্যাম্পানা স্কোর লাইনটা ৩-১ করলেন এবং ইন্টার মায়ামির জার্সিতে হিগুয়েনকে পেছনে ফেলে এককভাবে সর্বোচ্চ গোল স্কোরার হয়ে গেলেন। তারপরও ইন্টার মায়ামির শেষ রক্ষা হয়নি। ৮৪তম মিনিটের সময় মিরানচুক যে দুর্দান্ত শটটা নিয়েছেন, এখন পর্যন্ত চোখে লেগে থাকবে। এই প্লেয়ারটাই পয়েন্ট অফ ডিফারেন্স ছিলেন। লিওনেল মেসি হাফ অ্যান আওয়ারের মতো মাঠে ছিলেন, বেশ কয়েকটা বুদ্ধিদীপ্ত মুভমেন্ট করেছেন, তবে লিওনেল মেসির সঙ্গে লিঙ্ক আপটা খুব একটা বেশি ভালো হয়নি। এমনকি জর্ডি আলবা বা ফেডেরিকো রেডন্ডোর মতো প্লেয়াররা যারা বল পায়ে পাসিং ফুটবলে দক্ষ, তারাও লিওনেল মেসিকে খুঁজে পেতে যথেষ্ট সময় নিয়েছেন। পাসগুলো যথেষ্ট ভালো পরিমাণের হয়নি, হয় ওভারহিট করে ফেলেছেন অথবা আন্ডারহিট করে ফেলেছেন, যে কারণে লিওনেল মেসির ইম্প্যাক্টটা সেভাবে বোঝা যায়নি। আমরা একটা মেসি ম্যাজিক থেকে আসলে বঞ্চিতই হয়েছি। এরপর যে জিনিসটা নিয়ে আমি আসলে ফোকাস করতে চাই সেটা হচ্ছে হাউ নট টু ডিফেন্ড। আপনার আসলে কিভাবে ডিফেন্ড করা একেবারে উচিত নয়। যেমন যে দুর্দান্ত গোলটা করে স্কোর লাইনটায় ২-২ করেছেন প্রতিপক্ষ প্লেয়ার মিরানচুক, সেই গোলের মোমেন্টটার আগে আপনি যদি স্ন্যাপশটটা দেখেন, দেখবেন যে তার সামনে যথেষ্ট পরিমাণে স্পেস। ফেডেরিকো রেডন্ডো থেকে শুরু করে একাধিক প্লেয়ার তাকে আর ধরার চেষ্টাই করেননি। যথেষ্ট স্পেস পেয়েছেন, ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত একটা শট নিয়েছেন এবং পুরো ম্যাচ জুড়ে, বিশেষ করে সেকেন্ড হাফের ২০ মিনিট, শেষ ২০ মিনিট ধরে দেখেছি ইন্টার মায়ামি প্লেয়াররা রীতিমতো প্রতিপক্ষকে স্পেস গিফট করেছে। ভাগ্যটা যদি ইন্টার মায়ামির একটু বিপক্ষে থাকতো তাহলে এই ম্যাচটা শেষের দিকে এসে তারা যদি হারতো, অভিযোগ করার কোনো জায়গা থাকতো না। কিছু জায়গা থেকে এমন টাইপের ডিফেন্ডিং বিরক্তিকর, এই কারণও নয় যে আপনার ডিফেন্ডারদের মধ্যে স্কিল নেই, এই কারণে যে আপনার ডিফেন্ডাররা পুরো ৯০ মিনিট খেলার মতো কিংবা প্লেয়াররা পুরো ৯০ মিনিট একই তালের খেলার মতো ফিজিক্যাল ফিটনেসের জায়গা থেকেও ঠিক আছেন কিনা সেটা নিয়ে প্রশ্নের সুযোগ থাকে। যখন ট্যালেন্ট কিংবা স্কিল নিয়ে আমরা কথাবার্তা বলি তখন এক একজনের এটা এক এক রকম হবে, তবে ফিটনেস লেভেল কিংবা অন্তত কনসেন্ট্রেশনটায় যখন ঘাটতি থাকে তখন সে দায়টা কোচের উপরে পড়ে। টাটা মার্টিনো প্লেয়ারদেরকে কি এটা নিয়ে কোনো কিছু বলেন না? আমি পরবর্তী ছবিগুলোতে চলে যাচ্ছি। দেখুন, ইন্টার মায়ামির একটা অ্যাটাকে ব্যাঘাত ঘটেছে এবং আটলান্টা প্লেয়াররা বলটা রিগেন করেছে। নিজের হাফে বলটা রিগেন করার পরে আটলান্টা প্লেয়ারটা সামনে এগোচ্ছেন। আপনি যদি পরবর্তী ছবিতে যান, দেখুন এখনো আটলান্টা প্লেয়ারের পায়ে বল, তিনি খুবই আরামসে মিডফিল্ডে আস্তে আস্তে উঠে আসছেন। এই সময়টাতে ইন্টার মায়ামির হাফে শুধুমাত্র একজন প্লেয়ারই আছে এবং ইন্টার মায়ামির হাফে সব মিলিয়ে ৪জন প্লেয়ার আছে। ৪জন প্লেয়ার মিলে একজন প্লেয়ারকে মার্ক করবেন। এখানে লেফট ব্যাক পজিশনে, অর্থাৎ একেবারে স্ক্রিনের উপরিভাগে ইন্টার মায়ামি লেফট ব্যাক পজিশনে যে প্লেয়ারটা আসলে ড্রপ ব্যাক করবেন, সে প্লেয়ারটার মুভমেন্ট দেখুন। খুবই ভালো করে তিনি জানেন যে তার সামনে একটা স্পেস আছে এবং ওই স্পেসটাতে আটলান্টা প্লেয়ারটা মুভ করছেন এবং এই সময়টাতে ওই যে লেফট ব্যাক পজিশন থেকে উপরে উঠে এসেছেন এবং ব্যাকট্র্যাক করছেন। এই প্লেয়ারটার দায়িত্ব প্রচন্ড স্পিডে সেই স্পেসটা কাভার করা, এখানে যে একটা ভ্যাকেন্ট এরিয়া রয়েছে সেই জিনিসটা ফিল আপ করে ফেলা। কিন্তু তিনি এতটা হেলে দুলে মুভমেন্ট করছেন যে পরবর্তী ছবিতে দেখতে পারবেন বলটা যখন ওই স্পেসটাতে গেল তখন তিনি অনেকটা স্ক্রিনের বাইরে চলে গিয়েছেন। এই প্লেয়ারটা ব্যাকট্র্যাক করেননি। ইন্টার মায়ামির প্লেয়ারদের মধ্যে যারা ডিফেন্সিভ কিংবা ডিফেন্সিভ মিডফিল্ড প্রোফাইল, তারাও ব্যাকট্র্যাক করেন না। ভাবখানা দেখলে অনেক সময় আমার কাছে মনে হয় তারা নিজেদেরকে হয়তো বা লিও মেসির মতো মনে করেন। এই মুহূর্তে কোনো একজন প্লেয়ার যদি ব্যাকট্র্যাক না করেন এবং সেই জিনিসটা যদি মানা যায় গোটা ফুটবল ইতিহাসে, তাহলে সেটা একমাত্র লিও মেসি হওয়া উচিত। অন্য কোনো প্লেয়ারের ক্ষেত্রে এই লজিকটা আসলে খাটা উচিত নয়। কিন্তু ইন্টার মায়ামিতে একাধিক প্লেয়ারকে দেখলাম এমন টাইপের রোগে বেশিরভাগ সময়ে আক্রান্ত থাকেন, যে কারণে ট্রানজিশনে অর্থাৎ অ্যাটাক করতে করতে বলটা লুজ করার পরে ইন্টার মায়ামির ডিফেন্স একেবারে ভেঙে পড়ে, যেটা এই ম্যাচও দেখলাম। কেন জানি টাটা মার্টিনো এই জিনিসটা লম্বা সময় ধরে অ্যাড্রেস করতে পারছেন না। সত্যিই করতে ফ্রাস্ট্রেটিং এবং একই সঙ্গে এটার হার্শ একটা ক্রিটিসিজম তাই করতে হলো। ধন্যবাদ সবাইকে।